আলোচনাটা আমরা যারা আসলে লস করেছি বিভিন্ন ব্যবসায়, বিভিন্ন ইনভেস্টমেন্ট করে, বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা ট্রাই করেছি নিজেদেরকে ডেভেলপ করার। হয়তো আমরা সফল হতে পারিনি। তো এই যে আমাদের লাইফে ব্যর্থতা বা বিভিন্ন জায়গায় গিয়ে লস হওয়া, এটার প্রেক্ষিতে আজকে আমরা যদি ডিফাই ক্লাবের এই অপরচুনিটিটাকে যখন সিরিয়াসলি নিচ্ছি, তখন আমাদের মনের ভিতর থেকে একটা ভয় কাজ করে। আচ্ছা, এটা কি ওই ইউনিপের মতো হবে? এটা কি স্পিক এশিয়ার মতো হবে? এটা কি, মানে এরকম আমরা চিন্তা করি। এটা কি আমার ওই ব্যবসাটা, আমার ওই বিদেশ যাওয়াটা, যেখানে গিয়ে আমি আমার লাইফে অনেক টাকা অনেক সময় আমি নষ্ট করেছি? এই ভয়টা নিজের ভিতর থেকে আসে। এমন কোনো মানুষ নাই যার মধ্যে হতাশা নাই। হতাশা সবার মধ্যে কাজ করে। মানুষ যখন একা হয়, তখন মানুষ চিন্তা করে। আর চিন্তার উপরে আসলে মানুষের নিয়ন্ত্রণটা থাকে না। তখন মানুষ দুশ্চিন্তাও করে। তো এই ধরনের চিন্তা মানুষের আসেই। তো আপনি আপনার মধ্যে যখন দেখছেন যে আমি এই যে কাজটা করছি, এই কাজটা করতে গিয়ে যে আশঙ্কাগুলো তৈরি হচ্ছে, যে ভয়গুলো তৈরি হচ্ছে, যে ভীতিগুলো তৈরি হচ্ছে, যে সংশয়গুলো তৈরি হচ্ছে, যে সন্দেহগুলো তৈরি হচ্ছে, এটা বাস্তবতার নিরিখে অবাস্তব কোনো জিনিস না আসলে। এটাই বাস্তবতা। এটা হচ্ছে, হবে। সো লড়াইটা আসলে কারোর সাথে না। প্রথম লড়াইটা আমার নিজের সাথে। দ্বিতীয় হচ্ছে যে অনেক মানুষ আছে আমাদের কানে বিষ ঢেলে দেয়, আমাদেরকে প্রতিনিয়ত বোঝায়। সেটা আমার টিমের অ্যাসোসিয়েট হইতে পারে, আমার ক্রস লাইন হইতে পারে, অনেক সময় আমার আপলাইন হইতে পারে। অনেক সময় অনেক লোক বিভিন্ন জায়গায় ধরা খেয়ে সে অলরেডি নেগেটিভ হয়ে আছে। এখন সে চায় না আপনি কোনো জায়গায় গিয়ে সফল হন। সেও আপনার কানে বিষ ঢেলে দিতে পারে, আপনাকে ডিমোরালাইজ করে দিতে পারে, ডিমোটিভেটেড করে দিতে পারে। সো এই জিনিসগুলো আমাদের আসবেই। তো আমরা আসলে মোটিভেশনটা নিব। দেখেন, মোটিভেশনের জন্য আমি অনেকবার বলেছি, আজকে আবারও বলছি যে অনেক মোটিভেশন আমরা নিজেরাও দিয়েছি। পয়সা দিয়ে অনেক বড় বড় ওয়ার্ল্ড ফেমাস ট্রেনারদের ট্রেনিংও করেছি। কিন্তু আলটিমেটলি দিন শেষে একটা কথাই আমাকে অনুপ্রাণিত করে, আমি মনে করি সেই জিনিসটা, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত হতে নিরাশ হইও না। তো এই যে রহমতে থেকে নিরাশ না হওয়ার জিনিস, যেটা অর্থাৎ পৃথিবীতে যে পরিমাণ রহমত আছে, আজকে চিন্তা করে দেখেন। আমরা অনেক সময় আহ, ভাবতাম যে বাংলাদেশে 18 কোটি মানুষ, এবং এক সময় বাংলাদেশে আপনারা জানেন যে জন্ম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা হইতো। একটা সময় ছিল আহ, এই পৃথিবীর মানুষ চিন্তা করেছে মানুষ যদি বেশি হয়ে যায় তাহলে কি হবে। কিন্তু দেখেন, আজকে উন্নত বিশ্ব যারা এই ক্যাম্পেইনগুলো চালিয়েছে, তাদের দেশে এখন সমস্যা হচ্ছে মানুষ। আর যে সকল দেশে মানুষ বেশি, সেই সকল দেশগুলো খুব দ্রুততার সাথে আগায় যাচ্ছে। আপনারা জানেন, এখন পৃথিবীর মধ্যে চায়না আগায় আছে, কারণ তার সবচেয়ে বেশি মানুষ তার দেশে। ইন্ডিয়াও প্রমিজিং, ইন্ডিয়াও আগায় যাচ্ছে। বাংলাদেশ এত ছোট জায়গার মধ্যে এত বেশি মানুষ পৃথিবীর অন্য কোনো জায়গায় নাই। আমাদের 30 বছর বা 35 বছরের নিচে অর্ধেকেরও বেশি জনগণ। এই সব কিছু মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে যেই জিনিসটাকে একসময় মনে করা হতো সমস্যা, এটা আসলে সমস্যা না, এটা সম্পদ। আর ইলন মাস্ক, আমরা অনেক সময় আমাদের ধর্মের কথাগুলোকে মনে করি এটা আসলে জীবন ভিত্তিক না। ইলন মাস্ক আজকে বলতেছে যে আগামীর দুনিয়াতে সবচেয়ে বড় সংকট, বিশেষ করে সে আমেরিকার জন্য বলেছে যে জনসংখ্যার সংকট হবে। অর্থাৎ একটা সময় যখন হুজুরেরা বলতো যে এই পৃথিবীতে যখন আল্লাহ কোনো মানুষ পাঠাইছে, তখন তার রিজেক্টটা দিয়েই পাঠাইছে। কিন্তু আমরা হয়তো অনেক অভাব অনটনের মাধ্যমে মধ্য দিয়ে এটা আমরা বুঝতে চাইতাম না। কিন্তু দেখেন আজকে কি হচ্ছে। আজকে একটা জমির মধ্যে ফলন বেশি হচ্ছে, মানুষ গবেষণা করে বের করেছে কিভাবে এটার ফলন বাড়ানো যায়। আপনি দেখেন, একটা সময় ফার্মের মুরগির আইডিয়া ছিল না, এখন মানুষ ফার্মের মুরগির প্রোডাকশন করতেছে। আমি অনেক আগে
এক ভদ্র লোকের সাথে আমার পরিচয় হয়েছিল। তো সে আমাকে বলল যে আমি কুয়েলের চাষ করি। তো সেই কথা বলতে গিয়ে আমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলল, যে কুয়েল প্রতিদিন একটা করে ডিম পাড়তো, তো সে রাতের বেলা ডিম পাড়ে। তো সেই জায়গায় মানুষ বুদ্ধি করে কি করেছে, বুদ্ধি করে মানে কুয়েল পাখিকে দিনের বেলাও রুমটাকে অন্ধকার করে রেখে দিয়েছে। তো কুয়েল যখন চিন্তা করে যে রাত হয়ে গেছে, তখন সে একটার বদলে একদিনে দুইটা ডিম দেয়। তো আমি এই কথাটা বলছি, মানুষের যে ব্রেইনটা, আসলে মানুষ যদি তার ব্রেইনটাকে কাজে লাগায়, তাহলে এই পৃথিবীতে যে পরিমাণ রিসোর্স আছে আর যে পরিমাণ রিসোর্সের সন্ধান আমরা পেয়েছি, মানুষ অভাবগ্রস্ত থাকবে না। আপনি আমি নিরাশ হওয়ার মতো কোনো বিষয় না আসলে। আল্লাহ তাআলা আমাদেরকে ইউনিক করে সৃষ্টি করেছেন। এখন আমরা কেউ হয়তো 1 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি টাকা আপনি হারিয়েছেন, বা 10 কোটি টাকাই হারিয়েছেন, কিন্তু আপনার জীবনে হয়তো 100 কোটি টাকা, 1000 কোটি টাকার আপনি মালিক হওয়ার সুযোগ রয়েছে। এখন অনেকে বলতে পারেন, ভাই আপনি যে কথাটা বলছেন এটা কি আপনি বিশ্বাস করেন? ওই যে বললাম, আপনার ইউনিকনেসটা এখানে, আমি এটা দাবি করে বা এটা মনে রেখে বলছি না যে আমি কথা বলছি হিসাবে আমি সবচাইতে যোগ্য। আমার চাইতে যোগ্য মানুষ এই মিটিংয়েও অনেকেই আছেন। দ্বিতীয় কথাটা হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে নসিব। আপনি আমি কিভাবে জানলাম যে আমি যা হারিয়েছি তার চাইতে বড় জিনিস আমার জন্য অপেক্ষা করছে না, আমার নসিবে নাই? একটা জিনিস দেখেন, আমরা একটা হাদিসের কথা উল্লেখ করতাম একটা প্যাকেজ সেল করতে গিয়ে, যে তুমি যদি নিশ্চিত জানো এই মুহূর্তে কিয়ামত হবে, আর তোমার হাতে যদি একটা চারা গাছ থাকে, তবুও তুমি তা রোপণ করো। এই হাদিসটা দিয়ে আমরা তখন শেয়ার করতাম যে একটা গাছের কত গুরুত্ব। কিন্তু আরেক দিকে দেখেন, আমি যখন এই হাদিসটাকে অন্যভাবে দেখেছি, মানে একটা বিষয়ের তো অনেকগুলো ব্যাখ্যা থাকতে পারে, পাপ সম্প্রসারণ থাকতে পারে, বা এটার তর্জমা থাকতে পারে। তো সেটা কি আমি দেখলাম যে আল্লাহ রসুল এই জিনিসটা দিয়ে বলছেন যে মানুষ তার শেষ পর্যন্ত আশা ছেড়ে দিবে না। আপনি নিশ্চিত জানেন কিয়ামত হয়েছে, কিন্তু এরপরেও চারা রোপণ করেন, একটা গাছ রোপণ করেন। মানুষের আশাটা আসলে শেষ হওয়া উচিত না। এই কারণে কবি বলেছেন, ওরা বলে আশা সে তো মরীচিকা, আমরা বলি আশাই জীবন, জীবনের শ্রী। আমার আজকের আলোচনার বিষয়বস্তু, আপনাদেরকে মেসেজটা দেয়া হয়েছে, হাউ টু বিকাম এ ডিকোয়েন মিলিয়নিয়ার। আমাদের দেশে আমরা বলি কোটিপতি, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি এই কথাটাকে বলা হয় মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার মানে যার কাছে $1 মিলিয়ন উপরে অ্যাসেট আছে। $1 মিলিয়ন ইকুয়াল টু বাংলাদেশি টাকায় 12-13 কোটি টাকা। সো আপনি এই ডিকয়েনের মাধ্যমে, ডিফাই ক্লাবের মাধ্যমে কিভাবে মিলিয়নিয়ার হবেন, এই আলোচনাটাই আমরা করব। এই আলোচনার প্রেক্ষাপটটাই আমি আলোচনা করলাম আপনাদের সাথে। যদি না আপনি বিশ্বাস করেন যে আপনি মিলিয়নিয়ার হতে পারবেন, তাহলে আপনি কিভাবে মিলিয়নিয়ার হবেন? আপনি যদি চিন্তা করেন জীবনে যা হারাইছেন, এখন আপনি আরেকটা জিনিস সন্ধান পাইছেন, এখানেও কিছু হারাবেন, এই নিশ্চিত অবস্থান যদি আপনি গ্রহণ করেন, তাহলে হয়তো আজকের আলোচনাটা আপনার জন্য হবে না। সো আমি এই প্রেক্ষিতেই আপনাদেরকে বলছি যে প্রথম জিনিসটা হচ্ছে, আপনাকে আমাকে বিলিভ করতে হবে, ইয়েস আমি একজন মিলিয়নিয়ার হতে চাই, আমি একজন মিলিয়নিয়ার হতে পারবো। আমার অবস্থান থেকে, আপনার অবস্থান থেকে কখনোই আশাহত হওয়া যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা হতে চাই, ভেরি গুড, ওয়েল এন্ড গুড, কিন্তু কিভাবে হব? এই কিভাবে হতে গিয়েই আমরা আলোচনাটা ডিফাই ক্লাব নিয়ে আলোচনা করছি। এন আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ। একটা ধারণা, একটা সূত্র আপনার জীবন বদলে দিতে পারে। ডিফাই একটা সূত্র, একটা আইডিয়ার নাম, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। তো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের অপোজিট ওয়ার্ড হচ্ছে সেন্ট্রালাইজ ফাইন্যান্স। এই সেন্ট্রালাইজ ফাইন্যান্সের মধ্যে কি আছে? পৃথিবীতে যত ধরনের অর্থনৈতিক লেনদেন আছে, যত ধরনের আর্থিক ব্যবস্থা যে সিস্টেমে চলে, এটাকেই বলা হচ্ছে সেন্ট্রালাইজ ফাইন্যান্স। ঠিক এটার অপোজিট, অল্টারনেটিভ একটা ওয়ার্ড হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স।
একটা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, সিঁড়ি আছে, এটার অল্টারনেটিভ হচ্ছে লিফট। সেন্ট্রালাইজ ফাইন্যান্স যদি আপনি সিঁড়ি ধরেন, তাহলে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স হচ্ছে লিফট। আপনি একটা নদী পাড়ি দিবেন, নদী পার হওয়ার জন্য নৌকা আছে বা ফেরি আছে, এটাকে যদি আপনি সেন্ট্রালাইজ ফাইন্যান্স ধরেন, তাহলে অল্টারনেটিভটা হচ্ছে ব্রিজ বা সেতু, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। একটা আইডিয়া, একটা টেকনোলজি। সো এই টেকনোলজিটা খুব বেশি দিন হয় নাই, এটা তৈরি হয়েছে। এবং এই টেকনোলজিটাকে যে অর্গানাইজেশন, যে কোম্পানি বা যে প্ল্যাটফর্ম ইমপ্লিমেন্ট করছে সাকসেসফুলি এবং সাধারণ মানুষকে এই সুবিধার আওতাভুক্ত করছে, সেই কোম্পানির নাম হচ্ছে, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ডিফাই ক্লাব। এটা ইউকে বেস একটা অর্গানাইজেশন বা একটা প্ল্যাটফর্ম। এবং এই প্ল্যাটফর্মটা আমরা, যদিও ইউকে বেস, বাট এটা গ্লোবালি এটা অ্যাক্টিভিটি হচ্ছে। এবং যেহেতু ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, এটা আসলে কোনো হেডকোয়ার্টারের প্রয়োজন নাই। আপনারা জানেন এটা, এটা টেকনোলজির উপরে চলে। এবং এই টেকনোলজির নাম হচ্ছে ব্লক চেইন। তো ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে আমরা অনেকেই ধারণা আছে, যেমন বিটকয়েন, ইথারিয়াম, এই জিনিসগুলো। ডিকয়েন তার একটা নিজস্ব ব্লকচেইন বানাচ্ছে। তো তার আগে সে বাইনান্স ব্লকচেইনের উপরে একটা টোকেন আকারে এটাকে ডেপ্লয় করেছে। আমরা যদি এখানে কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো, কয়েন পাবলিকা, লাইভ কয়েনও আছে, এগুলোতে ক্লিক করি, তাহলে ডি কয়েনের লেটেস্ট ইনফরমেশন এবং লাইভ ইনফরমেশন আমরা এগুলোতে ক্লিক করার মাধ্যমে জানতে পারবো। আমি উদাহরণ হিসেবে একটা ক্লিক করলাম, এই যে দেখেন, আমি সরাসরি কয়েন গেকোতে ডি কয়েন পেজে চলে গেলাম। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমাদেরকে অনেকেই অনেক সময় ফোন করে বলেন যে ডি কয়েন কোথায় পাওয়া যাবে, এটা কিভাবে দেখা যাবে। আমি তখন চিন্তা করি যে এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা তো প্রথম যখন আপনি ওয়েবসাইটে ঢুকছেন, প্রথম পেজটাতেই কিন্তু এই লিঙ্কগুলো কয়েন মার্কেটের দেয়া আছে। আমরা এই পরিমাণ আমরা আসলে রিল্যাক্স, আমি অলস বললাম না, নেগেটিভ ওয়ার্ড, যে এইখানে একটা ক্লিক করার মতো মানে মানসিকতা আমাদের হয় না। বাট আমরা একজন আপলাইনকে বা একজন সিনিয়রকে তখন ভিডিও কল দিয়ে, ফোন দিয়ে গেস্টের সাথে কথা বলাই দিতে চাই যে কয়েন মার্কেটে ক্যাপে এটা পাওয়া যায় কিনা, ভাই এটা কয়েন মার্কেট ক্যাপে পাওয়া যায় কিনা, এখানেই ক্লিক করলেই তো আপনি তাকে দেখায় দিতে পারছেন। সো এই বিষয়টা আমরা দেখলাম, এটা কন্ট্রাক্টেড ডেস্ক, প্রত্যেকটা টোকেনের একটা কন্ট্রাক্টেড ডেস্ক থাকে। অনেকেই আমাকে এই কথাটা বলেন, আমি বুঝার স্বার্থে বলছি। বলেন এটা টোকেন, এটা কয়েন হয় কিভাবে ভাই? প্রথম কথাটা হচ্ছে, প্রত্যেকটা টোকেনই কয়েন হইতে পারে। আপনার প্রত্যেকটা কয়েন টোকেন হইতে পারে। উদাহরণ হিসাবে বাইনান্স, বাইনান্সের একটা ব্লকচেইন আছে, বাইনান্স একটা কয়েন। বাট বাইনান্স ইথারিয়াম ব্লকচেইন একটা টোকেন। আবার ইথারিয়াম একটা কয়েন, ইথারিয়াম ব্লকচেইনে। বাট ইথারিয়াম যখন বাইনান্স ব্লকচেইনে আসে, তখন এটা একটা টোকেন, ইথারিয়াম একটা টোকেন। সো যতগুলো স্মার্ট ব্লকচেইন আছে, যে স্মার্ট ব্লকচেইন শুধুমাত্র ওই ব্লকচেইনের নেটিভ টোকেন হচ্ছে কয়েন, আর বাকিগুলোতে এটা টোকেন। তো অনেকেই মনে করে যে কয়েন এবং টোকেনের মধ্যে মনে হয় হাজার হাজার, যোজন যোজন মাইল ফারাক। এটা এটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু না। এটা জল আর পানির মধ্যে যেইটুক তফাৎ, এইটুকুই। এটা কয়েন হইলেই যে এটা আহামরি কিছু হয়ে যাবে, আর এটা টোকেন হইলেই যে কিচ্ছু হবে না, ব্যাপারটা এরকম না। সবকিছুই ডিপেন্ড করছে এটার ইউজ কেসের উপরে, এটার প্ল্যানিং এর উপরে, এটার ডিজাইনের উপরে। এবং টোকেন যখন একটা পাবলিক ব্লকচেইনে ডেপ্লয় করা হয়, তখন এখানে আর কোনো জিনিস হাইড থাকে না, কারণ প্রত্যেকটা টোকেনের এই কন্ট্রাক্টেড ডেস্ক দিয়ে আপনি দেখতে পারবেন এটাকে কোডিং কিভাবে করা হয়েছে, এটার সিস্টেমটা কিভাবে। তো ডি কয়েনের টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। 1 বিলিয়ন এটা হাইয়েস্ট সাপ্লাই। আমরা উদাহরণ হিসাবে, এই যে একটু আগে বললাম যে আপনি আমি আমরা চাইলে মিলিয়নিয়ার হতে পারি। আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলি। যখন আমি প্রথম বিটকয়েন সম্পর্কে জানি, সেই সময়টা হয়তো বা 2012-13 সাল বা 13-14 সাল।
তখন সব বিটকয়েন জানতাম আমি। তখন বিটকয়েনের দাম হয়তো $200, 190-80 ছিল। বাট ওই সময় মাথায় ঢুকেনি। যখন বিটকয়েনটা অ্যাকচুয়ালি মাথায় ঢুকেছে তখন 2017 সাল, তখন এক একটা বিটকয়েনের দাম ছিল $1,000। আমি $1,000 দিয়ে প্রথম বিটকয়েন কিনি। এখন চিন্তা করে দেখেন যে 10টা বিটকয়েন 2017 সালে, ধরেন আমি 10টা বিটকয়েন কিনেছি, তার মানে কি আজকে একটা বিটকয়েনের দাম $1,00,000। সো আমার 10টা বিটকয়েন, ওই $10,000 ইকুয়াল টু $1 মিলিয়ন এন্ড অ্যাবাভ। আমি $1 মিলিয়ন মালিক যদি আমি 2017 সালে এটা কিনি। এখন আমি যদি মনে করেন 2017 সালে না কিনে এটা যদি 2013-14 সালে কিনতাম, তাহলে $200 করে কিনতে পারতাম। সেক্ষেত্রে আমার $2,000 দিয়ে আজকে $1 মিলিয়ন মালিক হয়ে যেতাম। ওই কয়েনটাই, ওই বিটকয়েনটাই আজকে এটার ভ্যালুয়েশন বেড়েছে। টেকনোলজি ওই জায়গায় আছে, প্রযুক্তি এই জায়গায় আছে। সো ডি কয়েনটা মিলিয়নের কিভাবে? এক্সাম্পল হিসাবে আপনি আমি হয়তো আমাদের কাছে 1 মিলিয়ন ডি কয়েন আছে, বা 1 লক্ষ ডি কয়েন আছে, বা 10,000 ডি কয়েন আছে এক্সাম্পল। আজকে ডি কয়েনের যে ভ্যালু আফটার 10 ইয়ার, আফটার 5 ইয়ার, আফটার 15 ইয়ার, 20 ইয়ার, এটা কি হবে? এটার প্রাইস অ্যাপ্রিসিয়েশন হইলো। তো আজকে যে দামে আমি ডি কয়েনটা কিনছি, সেই সময়কার ভ্যালুতে দেখা যাবে আমার এই পরিমাণ ডি কয়েনের ভ্যালু $1 মিলিয়ন গিয়ে পৌঁছবে। সো আমি মিলিয়নিয়ার হয়ে গেলাম। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে বিটকয়েন, আমি যা কিনেছি, আমার বিটকয়েন এইটুক বিটকয়েনই আছে। বাট ডি কয়েন, ডিফাই ক্লাব একটা অপরচুনিটি দিয়েছে। আমি আপনি আমরা যদি ডি কয়েনটাকে স্টেক করি, তাহলে কি পাবো? আরো নতুন কিছু কয়েনের জন্ম হবে। তো সেক্ষেত্রে আমরা দুইটা সিস্টেম, একটা সিস্টেম হচ্ছে বাইনারি, যেখানে প্রতি 52 সপ্তাহে এটা প্যাকেজের উপরে ডিপেন্ড করে। একদম ছোট প্যাকেজ নিলেও আমার কয়েনটা ডাবল হয়ে যায়। আর যদি বড় প্যাকেজ নেই তাহলে এটা 2.5x হয়ে যায়, 2.5 গুণ হয়ে যায়। আর যদি আমরা স্মার্ট কন্ট্রাক্টে স্টেক করি, যে পরিমাণ স্টেক করব 100 থেকে 1 লাখ, সেটা আমার 5x হয়ে যায়। অর্থাৎ উইদাউট এনি কাইন্ড অফ পারফরমেন্স, আমাকে কোনো পারফরমেন্স করতে হবে না, এখানে কোনো অ্যাক্টিভিটি আমাকে শুরু করতে হবে না, আমার কয়েনের প্রাইস বেড়ে যাবে। এখন কয়েনের প্রাইস বেড়ে যাবে, কয়েন বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? এই জিনিসের উপরে এটার কি 1 বিলিয়ন। ডি কয়েনের সংখ্যা কত? 1 বিলিয়ন। এটা সংখ্যা বাড়বে না, বরং ডে বাই ডে ডি কয়েন উইল বি বার্ন এন্ড ডি কয়েন কোয়ান্টিটি উইল বি রিডিউস ফ্রম সাপ্লাই। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে এটার সাপ্লাই কমবে, কারণ কয়েনগুলো বার্ন হয়ে যাবে। উদাহরণ হিসাবে, আপনি একটা গ্যাস সিলিন্ডার আপনার বাসায় নিয়ে এসেছেন। তাহলে আপনি বাসায় যখনই রান্না বান্না করতেছেন, গ্যাস সিলিন্ডার, গ্যাস ইউজ হচ্ছে। তাহলে যত সময় গড়াচ্ছে সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমতেছে। এটা কিসের উপরে ডিপেন্ড করছে? ইউজের উপরে। আপনি একটা গাড়িতে গ্যাস পড়েছেন, তাহলে যত গাড়ি আগাচ্ছে গ্যাস কিন্তু তত কমতেছে, অর্থাৎ গ্যাসটা বার্ন হইতেছে। ঠিক ডিফাই ক্লাব তার এই পুরো প্রোগ্রামটা কেমন ভাবে ডিজাইন করেছে, যত বেশি ডি কয়েন ইউজ হবে, যত বেশি ডি কয়েন মার্কেটিং হবে, অর্থাৎ ডি কয়েন যত প্রগ্রেস হবে, ডিফাই ক্লাব যত আগায় যাবে, ডি কয়েন তত বেশি বার্ন হইতে থাকবে। অর্থাৎ ডি কয়েনের আগানো মানেই ডি কয়েন বার্ন হওয়া। এবং যত আগাবে, যত ডিফাই ক্লাব আগাবে, যত ডি কয়েন আগাবে, তত বেশি কয়েন বার্ন হবে। তার মানে এটা 1 বিলিয়ন, 1 বিলিয়ন ইকুয়াল টু 100 কোটি। 100 কোটি থেকে এটা 99 কোটিতে আসবে, তারপর এটা 98 কোটি, তারপর এটা 97 কোটি, এরপরে 96 কোটি, এরপরে 95 কোটি। এইভাবে এটার সংখ্যা কমতে থাকবে। এখন একটা জিনিস আগাচ্ছে, এটা মার্কেটিং হচ্ছে, আর উল্টা দিকে কি হচ্ছে? এটা সংখ্যা কমতেছে। তার মানে যে জিনিসের চাহিদা বাড়ে এবং এটা সরবরাহ কমে, জিনিসটার দাম অটোমেটিক্যালি বেড়ে যায়, প্রাইস বেড়ে যায়। কিভাবে? এটা এক্সাম্পল হিসেবে ধরেন একটা দোকানে আপনি গেছেন, গিয়ে আপনার একটা ফোন পছন্দ হয়েছে। তা আপনি যে ফোনটা পছন্দ করেছেন, আপনার পাশে আরেকজন কাস্টমার, উনিও সেম ফোনটা পছন্দ করেছে। কিন্তু প্রশ্ন হলো ফোন একটা,
এখন অথবা মনে করেন ফোন দুইটাই, বাট আপনি যে কালার পছন্দ করেছেন ওই ভদ্রলোকও সেম কালার পছন্দ করেছে। এবার এক কালারের ফোন দুইটা মানে নাই, একটা ফোন আছে। তাহলে কি হইল? এই ক্ষেত্রে দোকানদার একটা ভালো পজিশনে চলে গেল, কারণ কি একই জিনিসের দুইজন কাস্টমার দাঁড়ায় গেল। এখানে প্রোডাক্ট কম, কাস্টমার বেশি। তাহলে আমরা যদি দেখি যে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে এই মুহূর্তে, এবং প্রতিদিন মানুষের সংখ্যা বাড়তেছে এই মুহূর্তে। এই মিটিংটা নিতে নিতে পৃথিবীর বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন গড়ে, বিভিন্ন আতুর গড়ে এই পৃথিবীতে অনেক নবজাতকের জন্ম হয়ে গেছে বা জন্ম হচ্ছে, সংখ্যা বাড়তেছে। যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে তার চাইতে মানুষ জন্মহারটা বেশি। এখন আপনি আমি যদি দেখি যে 800 কোটি মানুষের জন্য 100 কোটি কয়েন, এবার চিন্তা করে দেখেন মানুষ বাড়তেছে কিন্তু কয়েন বাড়তেছে না, আবার কয়েন কমতেছে। এখন তাহলে প্রতি 8 জনের ভাগে একটা করে কয়েন, প্রতি 8 জনের ভাগে। এখন কেউ যদি 100টা কয়েন কিনে, সে 800 মানুষের কয়েন কিনে ফেললো। 800 মানুষের কয়েন কিনে ফেললো। আচ্ছা, কেউ যদি 1000 কয়েন কিনে ফেলে, তাহলে সে কতজন মানুষের কয়েন কিনে ফেলতেছে? সে প্রায় 8000 মানুষের কয়েন কিনে ফেলছে। আচ্ছা, কেউ যদি 10,000 কয়েন কিনে ফেলে, সে 80,000 মানুষের কয়েন কিনে ফেলতেছে। কেউ যদি 1 লক্ষ কয়েন কিনে, সে 8 লক্ষ মানুষের কয়েন কিনে ফেলছে। কেউ যদি 1 মিলিয়ন কয়েন কিনে, সে 8 মিলিয়ন মানুষের কয়েন কিনে রেখে দিচ্ছে তার কাছে। এখন দেখেন, যত বেশি মানুষ এই কয়েন সম্পর্কে, কারণ কি আমি আবার ওই উদাহরণটা দিচ্ছি যে ফোন এখানে কয়টা, ফোন এখানে একটা, কাস্টমার দুইজন, দুইজনে একই ফোন চায়, একই কালারের, সো একজন নিতে পারবে। এখন দেখেন ডি কয়েনের যত কাস্টমার, ডি কয়েন মানুষ বুঝবে, ডি কয়েন যত মানুষ নিতে চাইবে, তাহলে ডি কয়েন আর বাড়বে না, ডি কয়েন ওই জায়গায়। তাহলে কাস্টমার বেড়ে যাচ্ছে, যত কাস্টমার বাড়বে, যত ডিমান্ড বাড়বে, কয়েন আর বাড়বে না। সো একটাই রাস্তা। এখন দোকানদারওয়ালা কি বলবে? যে ভাই, আমি তাকে কয়েন ফন্টটা দিতে পারবো যে আমাকে এত টাকা দিবে। অর্থাৎ কলটা কে করবে? কলটা করবে দোকানদার। দোকানদার এখন দুইজনকে বললো, ভাই এখন আমার পছন্দ হয়েছে, আমি যদি নিতে চাই এই দাম পে করতে হবে আমাকে। সো ডি কয়েন যাদের পছন্দ হবে, তাহলে ডি কয়েন যদি এই পৃথিবীর 800 কোটি মানুষ পছন্দ করে, 800 কোটি ডি কয়েন নাই, একটা করে বাগে ডি কয়েন পড়বে না। সো আপনি এই ম্যাথমেটিক্সটাই যদি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝবেন যে ডি কয়েনের ভ্যালু অবশ্যই ইন ফিউচারে এটা ডে বাই ডে এটার ভ্যালু বাড়বে। এখন তাহলে আমরা কি করব? ডি কয়েনটাকে স্টেক করব, ডি কয়েনটাকে হোল্ড করব। এবার আসেন সমসাময়িক সময়ে যে কথাটা বলছিলাম, যে আমরা যদি একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করি, কাটাছেঁড়া করি, তাহলে জিনিসগুলো বের হয়ে আসবে। ইউনিপে, স্পিক এশিয়া বা আমরা যারা 1,000 ডলার দিলে আমাকে প্রতিদিন 10 ডলার দিবে, বা 20 ডলার দিবে, 30 ডলার দিবে, এরকম অনেক প্ল্যান আমরা দেখি। এইগুলো 1 মাস, 2 মাস, 3 মাস চলে, তারপর বন্ধ হয়ে যায়। কিন্তু বিটকয়েন কেন বন্ধ হয় না? ইথারিয়াম কেন বন্ধ হয় না? সুলানা কেন বন্ধ হয় না? ডি কয়েন 3 বছর থেকে বন্ধ হয় না? কারণটা কি? অনেক মানুষ, অনেক জ্যোতিষ কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে ডি কয়েনের যখন কাজ শুরু হয়, এটা 3 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, এটা 6 মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে, এটা এই হবে সেই হবে। কিন্তু দেখেন ডি কয়েন 3 বছর থেকে টিকে আছে। কেন? তাহলে ওই লোকটা ডি কয়েন সম্পর্কে তার যে ধারণা, সে এটাকে মিলানোর চেষ্টা করছে ইউনিপের সাথে, সে এটাকে মিলানোর চেষ্টা করছে স্পিকেশিয়ার সাথে, বা কোনো একটা মানি গেমের সাথে। বা ডি কয়েনটা কোনো মানি গেম না। একটু আগে একটা ফান ভিডিও দেখছিলাম, তো ওই ফান ভিডিওতে দুইটা জিনিস মানে ভিক্ষুকেরা, খয়রাতিরা দাবি করতেছে যে আমাদেরকে, প্রথম দাবি হচ্ছে কেউ মাফ করো, এই কথাটা বলা যাবে না। আর দ্বিতীয় কথাটা হচ্ছে কেউ কয়েন দিবে না। তো কয়েন দিবে না কেন? কয়েন দিতে গিয়ে তাদের থালা যেটা, থালার উপরে মানুষ মানে কয়েন মারে, 2 মাস 3 মাস পরে মানে তালা চেঞ্জ করতে হয়। তখন বলতেছে ওই ইন্টারভিউয়ার যে আসলেই কি কয়েন নিবে না? হ্যাঁ নিব, বিটকয়েন নিব। তো আসলে আমি কথাটা কেন বলছি যে ফান হিসাবে, আহ, যদিও এই জিনিসটা
সামনে এসেছে। তো আমি আপনাদেরকে কথাটা বলছি যে আজকের দুনিয়াতে অনেক ভিক্ষুকরাও কিন্তু ক্রিপ্টোকারেন্সি দিয়ে ভিক্ষা করে। তাদের কাছে কি আছে? তাদের কাছে কিউআর কোড আছে। এই পরিমাণ পপুলার হয়ে গেছে ক্রিপ্টোকারেন্সিটা। তো কেন এই সেন্সে জিনিসটা অন্য লেভেলে চলে গেছে, সবাই এটার ভ্যালুটা বুঝতে পেরেছে। কিন্তু এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এটার ভ্যালুটা ওই লেভেলে এখনো বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে নাই? কারণ তারা কয়েনটার ভ্যালুটা বুঝে নাই। আমি আবারও বলছি আপনাকে, ডি কয়েনটা কেন বন্ধ হবে না, বিটকয়েনটা কেন বন্ধ হবে না, ইথারিয়ামটা কেন বন্ধ হবে না, এই কারণ যদি কেউ উদ্ঘাটন করতো তাহলে সে ডি কয়েন সম্পর্কে এই ভবিষ্যৎবাণী করতো না যে এটাতে 3 মাস 6 মাস পরে বন্ধ হয়ে যাবে। তাহলে আবারও বলছি, ডি কয়েন একটা কয়েন, এটা ব্লক চেইনের উপরে একটা কয়েন বা একটা টোকেন। এটা যতদিন ব্লক চেইন পৃথিবীতে থাকবে, যতদিন ইন্টারনেট থাকবে, ততদিন এটা থাকবে। এখন একটা কনসার্ন আছে যে ডি কয়েন কি হয়ে যেতে পারে, এটার ভ্যালু কমতে পারে। তো এটার উত্তরটা একটু আগে আমরা দিলাম যে আমি যদি একটা ম্যাথমেটিক্যাল হিসাব করি যে ডি কয়েনের সংখ্যা 1 বিলিয়ন, এটা এই সংখ্যা বাড়বে না, বাড়ার কোনো সুযোগ নাই। সো একটাই রাস্তা, এটা উপরে যাবে। টুডে টুমোরো এটার প্রাইস উপরে যাবে। যেভাবে বিটকয়েনের প্রাইস লং টাইমে উপরে গেছে, যেভাবে বিটকয়েন ইথারিয়ামের প্রাইস উপরে গেছে, অন্যান্য কয়েনের প্রাইস উপরে গেছে। এখন আমরা যদি একটু আলোচনায় যাই যে এই যে এটার ন্যাচারাল প্রসেসে ডি কয়েনের ভ্যালু উপরে যাবে, কিন্তু আমরা যদি এই জিনিসটাকে আহ যেমন স্রোতের মধ্যে যদি আপনি একটা বেলা বাসায় দেন বা একটা নৌকা বাসায় দেন, এবং সেই নৌকায় বা সেই বেলায় যদি আপনি চড়েন, তাহলে স্রোতের তালে 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 আপনিও কিন্তু আগাইতে থাকবেন। কিন্তু যদি আপনি একটা বইটা নেন বা আপনি যদি একটা বাঁশ নেন এবং স্রোতের তালে তালে যদি আপনি বইটা মারতে থাকেন, তাহলে স্রোতের চাইতে আপনি একটু আগায় যাবেন। আচ্ছা, এবার যদি নৌকাটার মধ্যে একটা মেশিন লাগাই দেন, একটা ইঞ্জিন লাগাই দেন, তাহলে বইটা দিয়ে যেইটুকু আপনি আগাইতেন তার চাইতে বেশি গতিতে আপনি আগাবেন। আশা করছি আপনারা আমার পয়েন্টটা ধরতে পেরেছেন। ডি কয়েনের ভ্যালু বাড়বে, কারণ কি এটার সাপ্লাই কম। বা ডিফাই ক্লাব চাইতেছে যে এটার ভ্যালু বাড়বে, এটা ন্যাচারাল প্রসেসে না বেড়ে আমি এটার মধ্যে টেকনোলজি অ্যাড করে দিই, আমি একটা বইটা অ্যাড করে দিই, অথবা একটা ইঞ্জিন অ্যাড করে দিই। তাহলে যখন আমি এটার মধ্যে টেকনোলজি অ্যাড করব, তাহলে কি হবে? এটার প্রাইস বাড়ার যে সম্ভাবনাটা বা প্রাইস বাড়ার যে একটা বাস্তবতা, এটা আমরা আমাদের সামনেই চাক্ষুষ হতে থাকবে। এই কারণে ডিফাই ক্লাব কি করেছে, সে পুরা অ্যাক্টিভিটিটাকে একটা ইকোসিস্টেমে সে এটাকে শিফটিং করেছে। অন্যান্য কয়েন যদি আপনি দেখেন, যেমন বিটকয়েন ইটস এ কারেন্সি, ইথারিয়াম একটা স্মার্ট চেইন, ব্লক চেইন। বাট ডিফাই ক্লাব কি করেছে? ডিফাই ক্লাব এই ডি কয়েনটাকে সে একটা ক্রিপ্টোকারেন্সি হিসাবে ইনোভেশন করেছে। ভেরি গুড। এখন এবং সে একটা স্মার্ট চেইন, ব্লক চেইন বানাচ্ছে। ভেরি গুড। কিন্তু এই দুইটা জায়গায় সে তাকে সীমাবদ্ধ রাখে নাই। সে কি করেছে? সে তার এটাতে আরো কিছু ফিচার এড করেছে। এই ফিচারগুলো এড করার কারণে কি হয়েছে? ডি কয়েনটা আরো বেশি সময় উপযোগী, আরো বেশি এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। এখন আপনারা বলতে পারেন যে আগের জিনিসটা ভালো। এখানে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, টেলিভিশন যখন আবিষ্কার হয়েছিল টেলিভিশন সাদা কালো ছিল। কিন্তু এখন দেখেন টেলিভিশনটা রঙিন টেলিভিশন আসলো, তারপর স্মার্ট টেলিভিশন, এলইডি, এলসিডি, এখন মানে কোন জায়গায় স্মার্ট টেলিভিশন চলে আসছে। অর্থাৎ যত সময় যাচ্ছে এটার সাথে ফিচার এড হচ্ছে। আমরা যদি দেখি যে এই যে ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন, এটা একটা সময় একটা কারেন্সি, এটা একটা সময় এটা শুধু একটা স্মার্ট ব্লকচেইনের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু ডিকয়েন এই পুরো আইডিয়াটাকে মডিফাইড করে ফেললো। পুরো আইডিয়াটাকে সে অ্যাক্সিলারেট করে ফেললো কিভাবে? আরো যাতে মানুষ এটাকে গ্রহণ করে। এবং স্টিল আমরা যারা এটার সাথে আছি আমরা হয়তো ফিল করছি বা করছি না, কিন্তু যদি আপনি আইডিয়াটা কারোর সাথে শেয়ার করেন, এবং আমি মনে করি এই আইডিয়া যদি কারো মাথায় ঢুকে সে কিন্তু আর ঘুমায় থাকতে পারবে না। ওই যে জিনিসটা সে তখন এটা বিলিভ করতে শুরু করবে, ইয়েস, এটা দ্বারা আমি মিলিয়নিয়ার হতে পারবো।
কেন? আসেন প্রথম কথাটা বলি। ডিফাই ক্লাব কি করলো? এক্সচেঞ্জ ডেভেলপ করলো। অনেকেই আমরা হয়তো এটা দাবি করি, বা আমরা হয়তো চিন্তা করি ডিফাই ক্লাব ব্লকচেইন বানানোর আগে এক্সচেঞ্জ বানাইলো কেন? এই কারণে এক্সচেঞ্জ বানাইছে, কারণ একটা ব্লকচেইন থেকে যে পরিমাণ রেভিনিউ আয় হয়, তার চেয়ে এক্সচেঞ্জে বেশি আয় হয়। আপনারা জানেন কিছুদিন আগে যখন পুরো মার্কেট ক্রাশ হয়েছে, তো পুরো মার্কেট যখন ক্রাশ হয়েছে, প্রায় 13 বিলিয়ন লিকুইডেটেড হয়ে গেছে যারা ট্রেডার, ট্রেড যারা করে। মনে করেন অনেক মানুষ আছে আমাদের এই প্লেনে ডি কয়েনের উপরে, তার সে স্টেক করবে না, আমরা জানি। ইভেন সে ডি কয়েন কিনবে না। এখন কোনো মানুষ যদি ডি কয়েন না কিনে, ডিফাই ক্লাব তো তাকে জোর করে ডি কয়েন কিনে দিতে পারবে না। অনেক আছে কিন্তু ট্রেডার, আপনার আমার পরিচিত, ট্রেডিং করে, সে ডি কয়েন কিনবে না। কারণ সে জানে এটার মধ্যে নেটওয়ার্ক মার্কেটিং আছে। নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে তার বিলিফ নাই। সে নিজেকে খুব উস্তাদ মনে করে। সে মনে করে যে ট্রেডার হিসেবে সে অনেক বড় কিছু সে হয়ে গেছে। কিন্তু আদতে দেখবেন, আমাকে গতদিন একটা ছেলে মেসেজ করেছে। সে বলল তার বয়স কত হবে, 18-19 বছর বয়স হবে। আমাকে মেসেজ করেছে, আমি পরে অবশ্য ফেরদৌস মঞ্জুরকে মেসেজটা ফরওয়ার্ড করেছি এবং তার সাথে লিংক করে দিচ্ছি আমি। ওই ছেলেটা বলতেছে, ভাই আমি 10-12 হাজার ডলার, মানে বাড়ি থেকে বাপের কাছ থেকে আর বিভিন্ন ওই টাকা সংগ্রহ করে 10 থেকে 12 হাজার ডলার সে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করে কুয়ায় দিছে। আমি দেখলাম ওই ছেলেটা ক্রিপ্টোকারেন্সি ট্রেড করে কি জানে সে। আমি আজকে 8 বছর থেকে ফুল টাইম ট্রেড করি। ফুল টাইম ট্রেড করেও মানে এখনো একটা ট্রেড নিতে গেলে, মানে একটা ট্রেড নিতে গেলে 10 বার পাবি যে ট্রেডটা নিব কি নিব না, নিব কি নিব না। আর কিছু ছেলেপেলে আছে যাদের কাছে আপনি সকালে যদি 1,000 ডলার দিয়ে আসেন, বিকালে দেখবেন যে এটাকে হাওয়া করে দিছে। কারণ কি? তার মাথায় এইটাই চিন্তা যে ক্রিপ্টোকারেন্সি খুবই ইজি ট্রেড। আমি একটা কয়েন কিনলাম, কয়েনের দাম বাড়লো, আমি কি হয়ে গেলাম। এরপরে অনেকে ফিউচার ট্রেড করতে চায়। তো আমি বলতেছি যে অনেক মানুষ এইভাবে লস করে। তাহলে এই মার্কেটটা শক্তির যেভাবে কোনো, আমরা বলি না এটার কোনো বিনাশ নাই, এটার কোনো ক্ষয় নাই। এটা কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো ট্রেডে একজন লস হচ্ছে তার মানে আরেকজন লাভবান হচ্ছে। লাভবানটা কে হয়? লাভবান হয় বেশিরভাগ ক্ষেত্রে কারা? এক্সচেঞ্জ। ওই যে মার্কেট ক্র্যাশ হয়েছে, প্রায় 12 বিলিয়ন ডলার লস হয়েছে। এর মধ্যে বাইবিট এক্সচেঞ্জ ক্লেম করেছে তাদের ওই রাতে তাদের প্রায় 2 বিলিয়ন ডলারের মতো লাভ হয়েছে। বাদ দেন 2 বিলিয়ন, 1 বিলিয়ন ডলার তো লাভ হয়েছে। আপনি দেখেন বাইনান্স এক্সচেঞ্জ পৃথিবীর টপ এক্সচেঞ্জ হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে বাইনান্সের যিনি সিও, তাকে আমেরিকা গভর্নমেন্ট তাকে ডেকে নিয়ে তার উপরে ফাইন করেছে, তাকে কিছুদিন জেলে রেখেছে। কিন্তু এরপরেও বাইন্যান্স এত স্ট্রং হয়েছে। আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পের ছেলে এসে বাইন্যান্সের যে মালিক তার সাথে বসার চেষ্টা করতেছে এবং তাকে আমেরিকাতে বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্য তাকে ইনভাইটেশন দিচ্ছে। এবং আপনারা জানেন যে ইলন মাস্কের যে এক্স, সেখানেও বাইন্যান্সের যে সিও সিজেড, সে কিন্তু $500 মিলিয়ন শেয়ার কিনেছে। তো আমি কথাটা এই জায়গা থেকেই বলছি আপনাদেরকে যে এক্সচেঞ্জ হচ্ছে খুবই প্রফিটেবল একটা ব্যবসা যদি আপনি ক্রিপ্টো জগতে থাকেন, এবং ক্রিপ্টো জগতে সবচেয়ে প্রফিটেবল এটা। তো ডিফাই ক্লাব চিন্তা করেছে যে আমি এমন একটা জিনিস ইনোভেশন করব যেখানে আমার লাভ বেশি হবে সেখানে করব, না আমি এমন জায়গায় করব যেখানে লাভ কম হবে। খুব সিম্পল আনসার। সো ডিফাই ক্লাব এক্সচেঞ্জ করেছে। তবে ডিফাই ক্লাব এই এক্সচেঞ্জ করেছে, এটা কিন্তু কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করে নাই, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে। এখন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সে কেন করেছে? এই কারণে সে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ করেছে। ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে এই প্রফিটটা, যেমন বাইনান্স যদি প্রফিট করে বাইনান্সের মালিক লাভবান হয়, বাইবিট যদি প্রফিট করে বাইবিটের শেয়ার হোল্ডার বা মালিক লাভবান হয়। বাট যখন প্যানকেক সোয়াপ বা ইউনিসোয়াপে প্রফিট হয়, তখন কিন্তু আমরা কমিউনিটি যারা যারা লিকুইডিটি প্রোভাইড করি, যারা কয়েন স্টেক করি, তারা কিন্তু লাভবান হই। তো ডিফাই ক্লাব এক্সচেঞ্জ এভাবে ডিজাইন করেছে যে যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, সো এই লাভটা, একটা এক্সচেঞ্জের লাভটা যাবে কার কাছে? যারা লিকুইডিটি প্রোভাইড করবে, যারা স্টেক করবে তাদের কাছে। সো ডিফাই ক্লাবের এখানে আমি যদি লিকুইডিটি প্রোভাইডে নাও যাই,
শুধু যদি স্টেকিং বলি, এখানে 10 মিলিয়ন, 10% কয়েন, টোটাল ডি কয়েনের স্টেক করার সুযোগ দেওয়া হয়েছে, এবং এই 10% কয়েন যারা স্টেক করবে তারাই ডিফাই ক্লাব এক্সচেঞ্জ থেকে সবচাইতে বড় গেইনার হবে। তো আমরা সেই আলোচনায় যাব। তো এইটা একটা বিষয় যেটা আমি আপনাদেরকে বললাম। এটা তার মানে কি করলো, ডিফাই ক্লাব 100 কোটি কয়েন, এর মধ্যে 10% মানে 10 কোটি কয়েন এর চাহিদা সে তৈরি করে ফেলছে কোথায়? শুধুমাত্র একটা এক্সচেঞ্জ আহ, করার মাধ্যমে। এবং মজার ব্যাপারটা কি, যখন আপনি দেখেন ডিফাই ক্লাব এক্সচেঞ্জে কেউ একজন যাচ্ছে, সে কি করবে? সে ডিকয়েন ট্রেড করবে না, সে বিটকয়েন ট্রেড করবে, উদাহরণ হিসাবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে দেখেন, এখানে আমরা কতগুলো কয়েন দেখতে পাচ্ছি। এখানে দেখেন শত শত কয়েন আছে, যে কয়েনগুলো ডিফাই ক্লাব এক্সচেঞ্জে ট্রেড করা আছে। এখন কেউ একজন বিটকয়েন ট্রেড করতে আসলো, সে এসেই কোথায় দেখবে? ধরেন ডিফাই ক্লাবের এক্সচেঞ্জে ঢুকলো, সে বিটকয়েন করবে বা ইথারিয়াম করবে বা সুলানা করবে, এই ট্রেডগুলো করার জন্য সে ডিফাই ক্লাবে আসলো। ডিফাই ক্লাবে আসলেই দেখেন প্রথম, মানে ট্রেডের প্রথমটা কি, এখানে ডি কয়েনটা বাই ডিফল্ট আছে, ডি কয়েন বিএনবি পেয়ারে। তার মানে ডিফাই ক্লাব এমনভাবে ডিজাইন করেছে যে অন্য ট্রেডাররা অন্য কোনো কয়েন যদি কিনতে আসে বা সেল করতে আসে, সে যাতে ডি কয়েনের সাথে ইন্ট্রোডিউস হয়, তার কাছে যাতে ডি কয়েনের মেসেজটা যায়। যেমন আমরা বাইন্যান্সে ট্রেড করতে গেলে দেখি বিএনবি, আমরা যদি কিউ কয়েনে যাই তাহলে কেসিএস, প্রত্যেকটা এক্সচেঞ্জের এক একটা কয়েন থাকে। ডিফাই ক্লাবের তার কয়েন হচ্ছে ডি কয়েন। আশা করি আপনারা পয়েন্টটা ধরতে পেরেছেন যে কিভাবে ডিফাই ক্লাব ডি কয়েনের চাহিদা তৈরি করছে। এরপরে আসেন ফরেক্স ব্রোকারেজ। আপনারা জানেন যে ডিফাই ক্লাব M4 মার্কেটের সাথে ব্রোকারেজ হয়েছে, এবং আরো একটা এক্সচেঞ্জ আপনারা জানেন যে নাগা, এটা সাইপ্রাস বেস। আপনারা এটা জাহাঙ্গীর ভাইয়ের সাথেও আলোচনা হয়েছে। এই দুইটা ব্রোকারেজের সাথে, একটার সাথে আমাদের লিখিত, মানে প্রায় 2.5 বছর থেকে পার্টনারশিপ, কোলাবোরেশন, এবং আরেকটার সাথে প্রায় বছর খানিক এটা ডিফাই ক্লাবের সাথে চলতেছে। তাহলে অনেকে আছে ক্রিপ্টো ট্রেড পছন্দ করেন, যেতে স্পেকুলেটিভ একটা মার্কেট বা এটা একটা নতুন মার্কেট, যার কারণে অনেক বড় বড় ট্রেডাররা ক্রিপ্টো ট্রেড করে না, তারা ফরেক্সকে প্রিফেয়ার করে। যেহেতু ওখানে গোল্ড ট্রেড করা যায়, সিলভার ট্রেড করা যায়, ওয়েল ট্রেড করা যায়, কমোডিটি ট্রেড করা যায়, বিভিন্ন ধরনের কারেন্সি ট্রেড করা যায়, ওয়ার্ল্ডের বড় বড় কারেন্সি। সো তারা প্রিফেয়ার করে ফরেক্স। দেখেন, ডিফাই ক্লাব বলতেছে ওয়েলকাম, আপনি ক্রিপ্টো ট্রেড করেন, আপনি ফরেক্স ট্রেড করেন, আসেন ফরেক্সের ট্রেড করেন, ডিফাই ক্লাবের ফরেক্স ট্রেড করেন। তো এইভাবে দেখেন একটা একটা করে ডিফাই ক্লাব তার প্রজেক্ট বাড়াচ্ছে। এই প্রজেক্টগুলো বাড়ানোর মাধ্যমে কি হচ্ছে, এখন দেখেন এই যে ফরেক্স ট্রেড যারা করবে, আপনি বলবেন তাহলে ডিফাই ক্লাবের লাভ কি? ওই ফরেক্স ব্রোকারেজ হাউসে যে পরিমাণ একজন ট্রেডার ট্রেড করতেছে, তাহলে ডিফাই ক্লাবের নিশ্চয়ই লাভ হচ্ছে। কারণ কি? কারণ কোলাবোরেশনের কারণে ডিফাই ক্লাবের লাভ হচ্ছে। তো ডিফাই ক্লাবের লাভ আলটিমেটটা কি? আলটিমেটলি ডিফাই ক্লাব স্ট্রং হচ্ছে, ডি কয়েন স্ট্রং হচ্ছে। এবং আপনারা জানেন যে এখান থেকে আমরা অনেক সময় বলি ডিফাই ক্লাব কি করে, অনেক সময় কয়েন প্রাইস ডাউন হয়, তাহলে প্রাইস ডাউন হইলে ডিফাই ক্লাব কিন্তু কয়েন কিনে। তো কয়েন কিনে কিভাবে? সে এই লিকুইডিটিটা পায় কোত্থেকে? সে লিকুইডিটিটা পায় এই যে তার আর্নিং থেকে। এর মধ্যে একটা আর্নিং সোর্স হচ্ছে তার ফরেক্স। তারপরে ডি কমার্স আপনারা জানেন চালু হচ্ছে। ডি কমার্স এমন একটা বিষয়, আমি যারা বাইনারি করেন তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, একটা জিনিসে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ডিফাই ক্লাব কিভাবে আপনাকে আমাকে নিয়ে চিন্তা করছে। দেখেন, আমরা কেউই চিন্তা করে না ইন্স্যুরেন্স প্যাকেজটা ডিফাই ক্লাব ডিক্লিয়ার করবে। তাহলে ইন্স্যুরেন্স প্যাকেজটা যখন আসলো, এবং আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতেছি যে ডি কয়েনের প্যাকেজ কিন্তু লিমিটেড, এটা সার্কুলেটিং হবে, এটা চলতে থাকবে। একটা সময় স্টেকিং প্যাকেজ কিন্তু কন্টিনিউয়াসলি হবে না, মানে এটা চলবে না। বাট আপনি যদি কন্টিনিউয়াস একটা প্যাকেজ দেখেন, আমি দেখি যে সেটা ইন্স্যুরেন্স প্যাকেজ। মিনিমাম তো 1 কোটি প্যাকেজ এটা 1 মাসের জন্য দেয়া যায়, কারণ একটা ইন্স্যুরেন্স নিতে গেলে 100 কয়েন কি করতে হয়, সাবস্ক্রিপশন ফি দিতে হয়। এখন কেউ যদি ডিফাই ক্লাবের এই ইন্স্যুরেন্সটা নিতে চায়, সে কি ডলার দিয়ে নিতে পারবে? পারবে না। সে কি ইউরো দিয়ে নিতে পারবে?
পারবে না। সে কি বিটকয়েন দিয়ে নিতে পারবে? পারবে না। সে কি সোলানা দিয়ে নিতে পারবে? পারবে না। সে কি ইউএসডিটি দিয়ে নিতে পারবে? পারবে না। তাহলে ডেফিনেটলি তাকে সাবস্ক্রিপশন দিতে হবে ডি কয়েন দিয়ে। এখন 1 কোটি মানুষকে যদি আমরা ইন্স্যুরেন্সের আওতায় আনতে পারি গ্লোবালি, তাহলে কি ঘটনা দাঁড়াচ্ছে? 100 কোটি ডি কয়েন প্রতি মাসে সাবস্ক্রিপশন দিতে হচ্ছে। তাহলে এই 100 কোটি ডি কয়েন আপনি একটু চিন্তা করে দেখেন, ডিফাই ক্লাব ইন্স্যুরেন্স আইডিয়া এখানে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এখানে প্রতি মাসে পুরো 100 কোটি কয়েনের চাহিদা তৈরি হয়ে গেছে। সো ওই যে কথাটা আবারও বলছি, সেই বিষয়টা একটু চিন্তা করে দেখেন, তাহলে কি হলো? ইন্স্যুরেন্স আসার কারণে ডি কয়েন, তাহলে ডি কয়েনটা কি একটা ক্রিপ্টোকারেন্সি? বাট ইন্স্যুরেন্স তো আলাদা জিনিস, একটা সার্ভিস, একটা ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফাইন্যান্সিয়াল একটা সেফটি টুলস, যেটা উন্নত বিশ্বের প্রত্যেক নাগরিকের জন্য তারা ব্যবস্থা করে, সরকারের তরফ থেকে ব্যবস্থা করে। সেই জায়গায় ডিফাই ক্লাব এই প্রোডাক্টটা লঞ্চ করলো। তাহলে একজন মানুষ ইন্স্যুরেন্স কিনতেছে, ইন্স্যুরেন্স কিনতে গিয়ে তাকে ডি কয়েন কিনতে হচ্ছে। আশা করি আপনারা আমার পয়েন্টটা ধরতে পেরেছেন। তার মানে কি হলো? ওই যে আমার স্রোতের ধারায় বয়ে চলা নৌকাটা, বা বয়ে চলা আমার কি, এটার মধ্যে আমি মেশিন লাগাই দিছি, এটা টেকনোলজি লাগাই দিলাম, এখন এটা গতিটা বেড়ে গেল। তাহলে গতি বাড়লো কিভাবে? এক্সচেঞ্জের মাধ্যমে। গতি বাড়লো কিভাবে? ফরেক্সের মাধ্যমে। গতি বাড়লো কিভাবে? ইন্স্যুরেন্সের মাধ্যমে। এবার আরো ইন্টারেস্টিং ব্যাপার বলি, ই কমার্স। পৃথিবীর সবচেয়ে বড় দোকান আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি বলবেন অ্যামাজন। কিন্তু মজার ব্যাপার দেখেন, অ্যামাজনের কোনো দোকান নাই। পৃথিবীর সবচেয়ে বড় হোলসেল দোকান কি? আপনি বলবেন আলিবাবা। কিন্তু আলিবাবার কি কোনো দোকান আছে? নাই। তার মানে এখনো আমরা আমাদের অনেকে বলে, ভাই এগুলো আমরা বিশ্বাস করি না। কি বিশ্বাস করি না? ইন্টারনেট বিশ্বাস করে না। ভাই আপনি যদি ইন্টারনেট, আপনি কোন দুনিয়াতে আছেন? আপনি ইন্টারনেট বিশ্বাস করেন না? ওয়ার্ল্ডের যদি আপনি টপ টপ কোম্পানি যেগুলো আছে, ওয়ার্ল্ডের টপ 10টা কোম্পানি যদি আপনি দেখেন এই মুহূর্তে, এর মধ্যে 7টা কোম্পানি হচ্ছে অনলাইন বেস। আপনি গুগল দেখেন, ফেসবুক দেখেন, মেটা যেটা ফেসবুক, ফেসবুকের মধ্যে কি কি আসে? মেটা কোম্পানির আন্ডারে আসে, ফেসবুক আসে, ইনস্টাগ্রাম আসে, তারপর হোয়াটসঅ্যাপ আসে, আরো কয়েকটা কোম্পানি মেটার অন্তর্ভুক্ত। তা আপনি চিন্তা করে দেখেন। তারপর গুগলের কথা দেখেন, মাইক্রোসফটের কথা দেখেন। তারপর যদি আমরা বলি অ্যামাজনের কথা দেখেন। এগুলো টপ, পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বাই টপ 10 কোম্পানির মধ্যে আছে। আমি যদি চিন্তা করি যে আমি ইন্টারনেটকে বিলিভ করি না, আমি অনলাইন কোনো জিনিসকে বিলিভ করি না, আমি কোথায় আছি? বাংলাদেশে এখন প্রচুর ই কমার্স। কালকে রাত্রে আমি একটা রিপোর্ট দেখলাম যে বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের ই কমার্স হবে। সো ই কমার্সটাকে ডিফাই ক্লাব ডি কমার্স করতেছে। মানে ই কমার্সে ডি কমার্স মানে কি? ডিসেন্ট্রালাইজ কমার্স করবে। এখন ডিসেন্ট্রালাইজ কমার্স কিভাবে হতে পারে? দুইটা বেনিফিট আছে। মনে করেন আমাদের মহসিন ভাই, উনি কক্সবাজার থেকে শুটকি কি করে উনি কালেক্ট করে, এক্সাম্পল হিসাবে। এখন দেখা গেল যে, যেমন মনে করেন আমি দুবাইতে আছি, আমার শুটকিটা পছন্দ। এইভাবে আহ লিটন ভাই আমেরিকায় আছে, ওনার শুটকিটা পছন্দ। এইভাবে এক একজন এক এক দেশে আছে। আমি ডিফাই ক্লাবের মেম্বারদেরকে বলছি। এখন মহসিন ভাই কি করলো? মহসিন ভাই এই ডি কমার্সে উনি শুটকি সংগ্রহ করলো ধরেন, এবং উনি ডিফাই ক্লাবের এই ডি কমার্সে শুটকিটা দিয়ে দিল। এখন শুধু বাঙালিরাই মনে করেন যারা আছে, তারা কি করলো? তারা ডি কমার্স থেকে অর্ডার করলো, শুটকিটা দুবাই চলে আসলো, আমেরিকা চলে গেল। তাহলে এই শুটকিটা যখন কি করতেছে, মহসিন ভাই কক্সবাজার থেকে কালেক্ট করতেছে, তাহলে মহসিন ভাই একটা কম্পিটিটিভ প্রাইস দিতে হবে এখানে। কম্পিটিটিভ প্রাইস না দিলে আমরা মহসিন ভাই থেকে কিনবো কেন? এখন দেখেন মহসিন ভাই যেহেতু ওখানে ওই শুটকিটা প্রোভাইড করতেছে, মহসিন ভাই এখানে লাভবান হচ্ছে। আর দ্বিতীয় যে জিনিসটা আপনারা জানেন, যে ইনভেন্টরি হিসাবে, যেমন আমরা অ্যামাজনে যখনই কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করি, তখন অ্যামাজনকে একটা ফি দিতে হয়। সো মহসিন ভাই এই প্রফিটটা একা করতে পারবে না। এখানে কি করতে হবে? ডিফাই ক্লাবের ডি কমার্সটাকে ওনাকে রেভিনিউ শেয়ার করতে হবে। মডেলটাই এরকম। অ্যামাজন কোনো নিজস্ব প্রোডাক্ট নাই তার। অ্যামাজন আপনার আমার প্রোডাক্টটাই সে সেল করে দিচ্ছে তার ওয়েবসাইটে। কিন্তু তাকে আমার রেভিনিউ শেয়ার করে, প্রত্যেকটা প্রোডাক্ট সেল হবে, অ্যামাজনকে রেভিনিউ দিতে হবে। কারণ কি? কাস্টমার বেসটা কার? কাস্টমার বেসটা হচ্ছে অ্যামাজন। মানুষ অ্যামাজনে যাচ্ছে যে এখানে ভালো পণ্য পাওয়া যায়, ভালো কোয়ালিটির পণ্য পাওয়া যায়, কম্পিটিটিভ প্রাইসে পাওয়া যায়।
সো ডিফাই ক্লাবের এই যে কাস্টমার নেটওয়ার্ক আমরা তৈরি করতেছি, যারা ডি কয়েন স্টেক করার জন্য ডিফাই ক্লাবে আসতেছে, সারা ওয়ার্ল্ডে একটা কাস্টমার বেস তৈরি হচ্ছে। সো তাদের ট্রাস্ট কোন জায়গায়? ডিফাই ক্লাবে। সো এখানে মহসিন ভাই শুটকি দিবে কক্সবাজার থেকে, নবাবগঞ্জ থেকে জহুরুল ভাই বা আমাদের শাহাদাত ভাইরা চাঁপাই নবাবগঞ্জের আম দিবে, সিলেটে সাতক্ষীরা দিবে ধরেন কে, ফেরদৌস মঞ্জু। তারপর হচ্ছে জাহাঙ্গীর ভাই কুমিল্লা থেকে রসমালাই কালেক্ট করে ডি কমার্সে দিবে, বগুড়া থেকে বগুড়ার দই আর একজন দিবে, টাঙ্গাইল থেকে আমাদের টাঙ্গাইলের চমচম আরেকজন এখানে আপলোড করবে। তাহলে আপনার একটা লোকাল বিজনেস কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে কি হবে, এক্সপোজ হবে। এবং আমি বলছি এইটা একটা এক্সাম্পল, এটা যে পৃথিবীর জন্য চায়না থেকে যারা আছে, চায়না থেকে সে চাইনিজ প্রোডাক্ট ইনোভেশন করবে। সো এই যে ডি কমার্সটা, এই ডি কমার্সটা আগামী দিন কি হবে, এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে এই যে প্রফিট যেটা, এটাই কনভার্ট হবে কি হিসাবে। এখন অনেকেই বলেন যে বাংলাদেশে তো ভাই ডি কয়েন নাই, মানে এটা ডি কয়েনের অ্যাক্সেস নাই, ক্রিপ্টোকারেন্সির অ্যাক্সেস নাই। ডিফাই ক্লাব মডেল কিভাবে করেছে দেখেন, সে প্রত্যেকটা জায়গায় মনে করেন বাংলাদেশে একটা সে জি কমার্স করেছে, বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়েছে, ইন্ডিয়াতে নিয়েছে, এক এক দেশে যার দেশে যে রেগুলেশন ওভাবে দিয়েছে। প্রত্যেকটা জায়গায় সে প্রতিটা, আমি এখানে প্রোডাক্টের গায়ে কি দিব, কোনো কয়েন থাকবে না। ই কমার্সে কেউ প্রোডাক্ট কিনবে তাকে গিফট দিব আমরা, মানে ডিফাই ক্লাব গিফট দিবে। এখন ডিফাই ক্লাব যখন গিফট দিচ্ছে, এই গিফটটাই কনভার্ট হয়ে যাবে, আপনি বাইনারিতে কি করবেন, বাইনারিতে এটা কনভার্ট হয়ে যাবে, পয়েন্টটা কনভার্ট হয়ে যাবে কয়েনে। এখন চিন্তা করে দেখেন, জাহাঙ্গীর ভাইয়ের মানুষ আছে এই মুহূর্তে 10,000, ই কমার্স শুরু হইতে হইতে জাহাঙ্গীর ভাই এখানে 10 লাখ লোক চলে আসলো, একটু চিন্তা করে দেখেন, 10 লক্ষ লোক চলে আসে। এখন এই 10 লক্ষ লোক প্রোডাক্ট কিনে কোথা থেকে? ই কমার্স থেকে, ডিফাই ক্লাবের ই কমার্স থেকে বা ডি কমার্স থেকে প্রোডাক্ট কিনে। তাহলে এই প্রোডাক্ট থেকে তারা কি পায়? পয়েন্ট পায়, গিফট পয়েন্ট পায়। এই গিফট পয়েন্টটাই তারা কনভার্ট করে কোথায়? ডি কয়েনে কনভার্ট করে। এখন এটা কোথায় যায়? বাইনারিতে। যখন সে ডি কয়েনটাকে কনভার্ট করে, কনভার্ট করা মানে কি, এটা শুধু স্টেকিং এ লাগানো যাবে, মনে করো একটা এক্সাম্পল হিসেবে বলতেছি। তাহলে এই যে জিনিসটা, তাহলে কি হলো, আপনার এই নেটওয়ার্কটাই আগামী দিন আপনাকে এটা মানে ডেইলি বেসিস আপনার যে ম্যাচিং, সে ম্যাচিং এর ইনকামের ব্যবস্থা করে দিল। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হয়েছে। সো এইভাবে বিভিন্ন ইনোভেশন, বিভিন্ন আইডিয়া দিয়ে ডিফাই ক্লাব তার ডি কয়েনের চাহিদা তৈরি করছে। এখন আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, যে যেহেতু ডি কয়েনটা একটা কি বিজনেস, এটা একটা ডিজিটাল বিজনেস। সো আমাদেরকে যে জায়গায় আসলে কাজটা করতে হবে, বা আমাদেরকে এটা এক্সপান্ড কিভাবে করতে হবে, আমরা এখনো যদি চিন্তা করি যে নেটওয়ার্ক মার্কেটিং 1:2, 2:4, 4:8, এই দ্বারায় যাব, আমরা এই দ্বারায় কিভাবে যাব? এই দ্বারায় যাওয়ার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মটাকে ইউজ করতে হবে আমাদেরকে। সোশ্যাল প্ল্যাটফর্মে যেমন মনে করেন ডিফাই ক্লাব এক্সচেঞ্জের এখানে ইউটিউব চ্যানেল দেয়া আছে। আমরা ইউটিউব চ্যানেলের উপরে যখনই কি করলাম, যখনই ক্লিক করলাম, তখনই দেখেন ডিফাই ক্লাবের অফিসিয়াল চ্যানেলে আমরা চলে গেলাম, একটা ভিডিও ওপেন হয়ে গেল। এখন এই ভিডিওতে আমার প্রথম কাজটা কি হবে, আমি যখনই ডিফাই ক্লাবের নতুন কোনো মেম্বারকে জয়েন করাচ্ছি, তখন তাকে দিয়ে প্রথম আমার কাজ হবে এটাকে সাবস্ক্রাইব করে নেয়া। এখন যেহেতু আমি এটা সাবস্ক্রাইব করে আসি, আমি এই যে দেখেন আমি সাবস্ক্রাইব করে নিব। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রতিটা ভিডিওতে কি দিব, একটা লাইক দিয়ে দিব। এরপরে আমি যাব কোথায়, আমার কাজ হচ্ছে এই ভিডিওর মানে চ্যানেলে যাওয়া। চ্যানেলে গিয়ে আমি ভিডিওস দেখলাম। যখনই আমি ভিডিওসে যাচ্ছি তখন কি হচ্ছে দেখেন, অনেকগুলো ভিডিও, আমি এজ এ নতুন কাস্টমার হিসাবে এই প্রতিটা ভিডিও আমার দেখা হচ্ছে, এবং এটাকে লাইক করা, একটা করে কমেন্ট কমেন্ট করা, এটা হচ্ছে আমার কাজ। কেন এই কাজটা করব? এই কারণে আমি কাজটা করব, কারণ ডিফাই ক্লাবের এই এডুকেশনটা যদি আমি না নেই আসলে, এই এখানে প্রতিটা জিনিস এখানে প্ল্যান দেয়া আছে, এখানে ডিফাই ক্লাবের ফিউচার প্ল্যান দেয়া আছে। এখন আমার একটা কোয়ালিটি কাস্টমার, এবার আমার কোয়ালিটি কাস্টমার, আমি তাকে বুঝাইতে চাই, আমি তাকে আমার যতটুকু বোঝানোর ক্ষমতা আছে, আর আমি যখন তাকে এই কন্টেন্ট গুলো শেয়ার করব, সে যখন কন্টেন্ট গুলো দেখবে, তখন সে বুঝতে পারবে যে ডিফাই ক্লাব কি ধরনের প্ল্যাটফর্ম। এখন
প্রথম কথা হচ্ছে আমি আমার মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে। এখন আমি একজন নতুন মেম্বার, ধারণাটা কিভাবে তৈরি হবে? সো এজ এ আপলাইন হিসেবে, এজ এ মেন্টর হিসেবে আমার কাজ হচ্ছে আমার প্রতিটা অ্যাসোসিয়েটকে এই পর্যায়ে নিয়ে যাওয়া। তারপর পোস্ট এখানে আছে, পোস্টে গিয়ে আমরা কি কি পোস্ট আমরা দেখতেছি, এই পোস্টগুলো আমরা সবগুলোতে কি দিব, একটা করে লাইক দিব এবং পোস্টগুলো নিয়মিত চোখ রাখবো যে ডিফাই ক্লাব কোনো আপডেট ইনফরমেশন দিল কি না। এটা হলো একটা কাজ। ফাইনালি আমার যে কাজ, মূল যে কাজ, সেটা হচ্ছে কি, এই যে দেখেন একটা শেয়ার বাটন আছে, আমি শেয়ার বাটনে যে আমি এটাকে কপি করে ফেলবো। কপি করে আমি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটার বা এক্সে, ইনস্টাগ্রামে, টিকটকে, যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, যতগুলো, আবারও বলছি, আমি যতগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে প্রতিটা ভিডিও, প্রতিটা পোস্ট শেয়ার করা হচ্ছে আমার কাজ। এবং 3 বেলা, হয় সেটা খাবারের আগে অথবা খাবারের পরে। আমি যদি নিয়ম করি যে প্রতিদিন 3 বেলা আমি খাবার খাই, তাহলে 3 বেলা খাবার খাওয়ার আগে আমাকে একটা পোস্ট কি করতে হবে, শেয়ার করতে হবে। কোথায় করতে হবে? আবারও বলছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে টিকটক, এগুলোতে আমাকে শেয়ার করতে হবে। এখন তাহলে জাহাঙ্গীর ভাইয়ের অ্যাসোসিয়েট কয়জন? 10,000 অ্যাসোসিয়েট। এখন 10,000 অ্যাসোসিয়েট যদি এরকম 6টা প্ল্যাটফর্ম থেকে বা 10টা প্ল্যাটফর্ম থেকে এগুলোকে শেয়ার দেয়, একটু চিন্তা করে দেন, যখন ইন্টারনেটে আপনি শেয়ার দিচ্ছেন, একটা পোস্ট ডিফাই ক্লাব দিয়েছে, 10,000 মানুষ শেয়ার করছে, তাহলে কি হবে? এই 10,000 শেয়ারের মাধ্যমে এখন আমাদেরকে ইন্টারনেট জগতে ডমিনেট করতে হবে। এখন ইন্ডিয়ার কিছু মানুষ পেয়ে যাবে, চাইনিজ কিছু মানুষ পেয়ে যাবে, জার্মা জার্মানির কিছু, জাপানিজ কিছু মানুষ পেয়ে যাবে। তারা এই কন্টেন্টটা, তাদের মাথায় ডি কয়েনটা ঢুকবে। এখন অনেকেই বলবেন, তারা হয়তো ডি কয়েন আপনার টিমে জয়েন করবে না, আপনার কাছ থেকে ডি কয়েন কিনবে না। কোনো প্রবলেম নাই। কাজটা কি? কাজটা হচ্ছে ডি কয়েনের চাহিদা তৈরি করা। সো ডি কয়েনের চাহিদা তৈরি করতে গেলে ওই লোকটা যদি আমেরিকা থেকেও ডি কয়েন কিনে, তার মানে কি একজন বায়ার বাড়তেছে। একজন বায়ার এসে যখনই 100 ডি কয়েন কিনবে, 1,000 ডি কয়েন কিনবে, 10,000 ডি কয়েন কিনবে, তখন এটা জাহাঙ্গীর ভাইয়ের ভাষায় বলতে হয় ইউনিভার্সাল রাউটার। এই ইউনিভার্সাল রাউটারে একটা বাই অর্ডার যখনই হবে, তখনই প্রাইস ইম্প্যাক্ট হবে, প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে। এখন চিন্তা করে দেখেন, 10,000 লোক যখন প্রতিদিন এসে 3 বেলা করে 3বার শেয়ার দিবে, প্রতিটা কোথায়, প্রতিটা সাইটে, তাহলে 1 মাস পরে দেখা যাবে যে হয়তো আমাদের টিমে আরো 10,000 লোক হয়েছে। এখন আমরা একই প্র্যাকটিস করতেছি। কি করতেছি? আমরা শেয়ার দিচ্ছি। যখনই আমরা এই শেয়ারটা দিব, তখন ঘটনা কি ঘটবে? এটা 20,000 লোক পেয়ে যাবে। এই প্র্যাকটিস 1 লক্ষ লোক হয়েছে, আমাদের 1 লক্ষ লোক শেয়ার করবে। এইভাবেই আমাদের 800 কোটি মানুষের কাছে পৌঁছায় যেতে হবে। এখন আমরা যদি চিন্তা করি যে কারো বাড়িতে যে, কারো মানে হোটেলে যে, রেস্টুরেন্টে যে তাদেরকে বুঝাবো এবং এইভাবে ক্যাম্পেইন করব, এটা অনেক লম্বা সময়ের কাজ হবে। বাট আমরা যদি ডিজিটালি এই ওয়ার্কটা করতে পারি এবং ডিজিটাল জগতে আমরা বিচরণ করতে পারি, তাহলে কি হবে? আমাদের কাজটা অনেক ইজি হয়ে যাবে। সো আমরা আবারও যাই কোথায়, প্রথম জিনিসটা আমি আপনাদেরকে বললাম যে ইউটিউব চ্যানেল। আশা করি এই জিনিসটা আপনারা সবাই আজকে থেকে এই প্র্যাকটিসটা শুরু করবেন। এবং এই প্র্যাকটিসটা যারা 3 বেলা খাবারের আগে বা পরে যারা এটা করতে পারবেন না, আপনি মাথায় রাখেন, আপনি ব্যবসা করবেন, আপনার ব্যবসা 1 মাস, 2 মাস, 3 মাস চলবে, এরপরে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। বাট আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার টিমে কাস্টমার থেকে আসবে, আপনার টিম কিভাবে বড় হবে, এবং আপনি কিভাবে আগামী দিনে ডিফাই ক্লাব বা এই অনলাইন দুনিয়াতে কিভাবে রাজত্ব করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন এখানে ফেসবুকের লিংক দেওয়া আছে, আপনি ফেসবুকের উপরে ক্লিক দিবেন। ফেসবুকের উপরে যখন ক্লিক দিবেন, দেন ফেসবুকে আপনি চলে গেলেন, ফেসবুকে প্রতিটা পোস্ট আবার শেয়ার দিবেন আপনি। তারপর আপনি এখানে কি আছে, টুইটার, টুইটারে যাবেন বা এক্সে যাবেন। এক্সে গিয়ে আপনি এক্সে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ওখানে আপনি পোস্টটা শেয়ার দিবেন, লাইক করবেন। তারপর আপনি ইউটিউব চ্যানেল, একটু আগে বলেছি, তারপর টেলিগ্রাম। এই যতগুলো এখানে অফিসিয়ালি সোশ্যাল সাইট আছে, আমি আবারও বলছি, প্রত্যেকটা সোশ্যাল সাইটে গিয়ে আপনার আমার কাজ হচ্ছে এটাকে
শেয়ার দেয়া, লাইক করা, কমেন্ট করা, লাইক করা, কমেন্ট করা, শেয়ার করা। যত বেশি আমরা এই কাজটা করতে পারবো, মাথায় রাখবেন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম নগরী একদিনে তৈরি হয় নাই, এটা তৈরি হইতে সময় লাগছে। সো আমরা যে এই যে ক্যাম্পেইনটা চালাবো, 10,000 লোক যখন এই ক্যাম্পেইন করব আমাদের টিমের থেকে, তখন একটা সময় কি হবে, আবারও বলছি, যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কোন জায়গা থেকে আপনার টিম তৈরি হয়েছে, কোন জায়গা থেকে আপনার টিম হাজার হাজার, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন কয়েন সেল হয়ে যাবে, চিন্তাও করতে পারবেন না। বাট আপনাকে বিলিভ করতে হবে। এই যে আমরা আমরা যারা ফেসবুক ইউজ করছি, বলেন, ফেসবুক আমরা যে ইউজ করছি, আমরা গুগল ইউজ করছি, এগুলোর যারা ক্রিয়েটর, ইনভেন্টর, কয়জনকে আমরা চিনি? চিনি না। কিন্তু আমরা কেন ইউজ করছি? আমাদের প্রয়োজনে ইউজ করছি। একটা মানুষ যখন, আপনি এটা ক্যাম্পেইন করবেন, মানুষ এটা সম্পর্কে জানবে, সে তার প্রয়োজনে, দেখেন এখানে কন্টেন্ট দেয়া আছে, ইউটিউবে কন্টেন্ট দেয়া আছে, সে ওখান থেকে ইনফরমেশন নিয়ে নিবে। আমি আপনাদেরকে বলি, ওই যে ছেলেটার কথা বলছিলাম যে আমার সাথে যোগাযোগ করেছে, সে $10,000 উপরে লস খেয়েছে, আমাকে বলছে ভাই আমি আপনার ভিডিওগুলো দেখেছি। কোথায়? সে ইউটিউবে আমার ভিডিও দেখেছে, এবং ইউটিউবে কোন একটা ভিডিওতে কেউ একজন আমাকে কমেন্ট করেছে, আমার কাছে জানতে চাইছে। তখন আমি ওই জায়গায়, দেখেন সে আমাকে খুঁজতেছিল যে আমার ইউটিউব চ্যানেলে সে কিভাবে আমার সাথে কানেক্ট হবে, ওই জায়গায় সে, আমি কোনো একটা ব্লুকে রিপ্লাই করেছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, ওখান থেকে সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে আমাকে শেয়ার করেছে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেও যদি আপনি একটা কমেন্ট মিনিমাম করতে পারেন যে আপনি, কেউ যদি ডিকয়েন বা ডিফাই ক্লাব সম্পর্কে হেল্প চান, বিস্তারিত জানতে চান, কাজ করতে চান, আগ্রহী হন, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। বলে আপনি নিচে আপনার কোড সহ হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দিয়েন, বা আপনার টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিয়েন। তাহলে কি হবে, আপনি, আবারও বলছি, কোন জায়গা থেকে কাস্টমার আসবে আপনি চিন্তা করতে পারবেন। এটা এত পাওয়ারফুল একটা জায়গা। আমরা অনেক সময় মনে করি এই ব্যবসাটা হচ্ছে আমার যাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এরাই আমার কাস্টমার। নো, এখানে আপনার কাস্টমার কারা? আপনার কাস্টমার, আমার কাস্টমার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আমি জানি না আমার কাস্টমার কারা। আরেকটা জিনিস হচ্ছে গুগল ট্রান্সলেশন। অনেক সময় দেখা যাবে আরবিক কাস্টমার পেয়ে গেছেন, জাপানিজ কাস্টমার পেয়ে গেছেন, সে না ইংরেজি বুঝে, না বাংলা বুঝে, আপনি তার জাপানিও বুঝেন না, তার আরবিও বুঝেন না, কিন্তু গুগল ট্রান্সলেটে যান, গুগল ট্রান্সলেট করে সে তার ভাষায় লিখে দিবে, আপনি আপনার ভাষায় জবাব দিয়ে দিবেন, দুইজনেই ট্রান্সলেট করে এটা ইজিলি তার সাথে কনভারসেশন করা যাবে। আমি কথাগুলো আজকের এই সেশনে এই জন্য বলছি, যেহেতু প্রতি শুক্রবার বা আমরা সপ্তাহে একদিন আপনাদের সাথে আমাদের প্ল্যান প্লাস ট্রেনিং। ট্রেনিংটা কি? আম- এই কাজটা যারা করতে চায়, যারা মার্কেটিং করতে চায়, তাদের জন্য সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজের কোনো বিকল্প নাই। সো আমি, আপনারা যারা টিম লিডার আছেন, যারা বিশেষ করে মনস্টার, সুপারস্টার যারা হয়েছেন, তাদের কাজ হচ্ছে প্রতিটা নতুন অ্যাসোসিয়েটকে এই কাজটা বুঝায় দেয়া, এই কাজটা করানো। এবং সাথে আপনারা জানেন আরেকটা জিনিস, আমাদের হোয়াটসঅ্যাপ আছে। যত টেকনিক্যাল কাজ আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের প্রত্যেকেই আপনারা অভ্যস্ত করার চেষ্টা করুন, যাতে তারা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে পারে, তারা প্রবলেম তাকে ফেস করে এটাকে সলিউশন করতে পারে। এবং হোয়াটসঅ্যাপে আমরা আরেকটা কাজ করব, প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করব, প্রত্যেকেই হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট চ্যানেল ওপেন করব, এবং এগুলোতে যত বেশি মেম্বার এড করা যায় এড করব। আবারও বলছি, ওই সোশ্যাল সাইটের সাথে হোয়াটসঅ্যাপে যেও আমরা এই যে 3 বেলা আমাদের 3টা পোস্ট প্রতিদিন আমরা দেওয়ার চেষ্টা করব। সো এই জায়গাটা আমরা আশা করি সবাই ক্লিয়ার হতে পেরেছি। এখন আপনারা খুব স্বাভাবিকভাবে একটা জিনিস আমাদের মহসিন ভাই, বাইদা ভাই বলেছেন, আমি সেই জায়গা থেকেই বলছি, যেহেতু প্রসঙ্গটা উঠে এসছে, আমি আপডেটের ব্যাপারে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে এটা যে কোনো সময় আমরা যারা আছি, আপনারা জানেন আমাদের প্যাকেজ আপগ্রেড হতে যাচ্ছে। সো প্যাকেজ আপগ্রেড এটা হতে পারে, কাল হতে পারে, পরশু হয়ে যেতে পারে। এখন যে সিস্টেমে আমরা নিতে পারছি, যেমন বিশেষ করে নোবেল প্যাকেজ, নোবেল প্যাকেজ নেওয়ার জন্য 50,000 কয়েনে আমরা নোবেল প্যাকেজ নিতে পারছি।
অর্থাৎ আমরা 12% প্রফিট নিতে পারছি মান্থলি। এই প্রফিটটা নেয়ার জন্য আমাদের পরবর্তী পর্যায়ে 1 লক্ষ কয়েন লাগবে। আপনারা সোশ্যাল সাইটে নিশ্চয়ই নোটিশটা দেখেছেন, যেটা এখন আমরা মাত্র 50,000 কয়েন দিয়ে করতে পারছি, সেটা 1 লক্ষ কয়েন লাগবে। তো এই সুযোগটা আপনারা নেন, আমি মনে করি এটা একটা গ্রেট অপরচুনিটি। এখন হয়তো বলবেন যে ভাই আমার 50,000 নেওয়ার প্ল্যান নেই, আমার 20,000 আছে। 20,000-এও আপনি এই মুহূর্তে পাবেন 2.5%। কিন্তু যদি আপগ্রেড হয়ে যায়, আমাদের নতুন সিস্টেমে শিফটিং হয়ে যায়, তাহলে 20,000-এ আপনি পাবেন 2.25%। 2.5% পাবেন না, আপনি কম পাবেন। কারণ কি? প্রতিটা স্লটে আপনার রেঞ্জ বেড়ে যাচ্ছে। মানে প্রথম রেঞ্জটা আমাদের হচ্ছে কত, 100 থেকে 10,000। তারপর 10,000 থেকে 50,000, 50,000 থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 10 লক্ষ, 1 মিলিয়ন। সো আমি আপনাদেরকে বলবো, যারা আপনাদের সেলস হাতে আছে বা যারা পেন্ডিং আছে, তাদেরকে স্টেকিং করায় নেন আজকালের মধ্যে। এবং এটাকে যদি আপনারা করাইতে পারেন, আপনাদের কাজটা অনেক দূর আগায় যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইন্স্যুরেন্সের বিষয়টা আমি কভার করেছি আলোচনায়, যে যতজন মেম্বার আছে আমাদের, কেউ যাতে বাদ না যায়, যাদের 18 থেকে কত বছর বয়স, 18 থেকে 70 বছর বয়স। কিন্তু এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে যারা অ্যালকোহলিক, মানে যারা মদ্যপান করে, তাদের এটা হবে না। দ্বিতীয়ত হচ্ছে যাদের হার্টের প্রবলেম বা ধরেন সিরিয়াস, যাদের ক্যান্সার আছে, এরকম পেশেন্ট যারা, তারা এই ইন্স্যুরেন্সের আওতাভুক্ত হবে না। কন্ডিশনগুলো আপনারা, আমরা এটা নিয়ে ট্রেনিং নিব এবং এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। যারা সুস্থ স্বাভাবিক আমরা আছি, তারা 18 থেকে 70 বছরের বয়স যারা আমাদের টিম মেম্বার বা নতুন যারা, তাদের প্রত্যেককেই আমরা এই ক্রাইটেরিয়া আওতাধীন নিয়ে আসতে পারবো। এবং আমি মনে করি যে কেউ যাতে মিস না করে, এই জায়গাটা আপনারা সবাই কনফার্ম করে নেবেন। আর আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ডিফাই ক্লাবের এক্সচেঞ্জ নিয়ে। এক্সচেঞ্জ নিয়ে এটা আমার একটা আপনাদের প্রতি সাজেশন হচ্ছে যে, অনেক লোক আছে যারা বাইনারিতে হয়তো অভ্যস্ত না বা বাইনারিটা হয়তো পছন্দ করে না, তাদেরকে আপনারা এক্সচেঞ্জে স্টেক করায় দেন এবং স্টেক করায় তাকে দিয়ে আনস্টেক করান, তাকে দিয়ে উইথড্র দেন। প্রতিনিয়ত তার এই এক্সপিরিয়েন্সটা আমি এক্ষেত্রে একটা সাজেস্ট করব। আমাদের টিমের মধ্যে অনেক লোক আছে যারা আপলাইনের সাথে একটা কন্ডিশনে গেছেন, যে আপলাইন যদি আপনার একটা সাইট ডেভেলপ করে, তারপরে আপনি অন্য সাইটে কাজ করবেন। এখন আমরা বলি না যে গাছে কাঁঠাল গুফে তেল, গাছে কাঁঠাল গুফে তেল। আপনি ওই কাস্টমার, আপনি বলতেছেন এই কাস্টমার আমার কাস্টমার, আমি চাইলেই তাকে দিয়ে ইনভেস্ট করাইতে পারবো, ওয়েল এন্ড গুড। কিন্তু ওই লোককে আপনি ইনফরমেশন দিচ্ছেন না কেন? কারণ আপনার আপলাইন, আপনার একদিকে 1 লক্ষ কয়েন আছে, সো আপনি ওটা আগে সে ম্যাচিং হয়ে যাক, এরপরে করবেন। আমি আপনাদেরকে একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমি এটাকে নিয়ে নিতাম আপনার এই ইনফরমেশনটা, যদি আমার ক্যারি থাকতো ক্লাব ডাইরেক্টর হওয়া পর্যন্ত যে পরিমাণ কয়েন লাগে, ধরেন 30 মিলিয়ন কয়েন লাগে আমার, 30 মিলিয়ন। আমার কি 30 মিলিয়ন কয়েন, আমি আমার আপলাইনের সাথে কন্ট্রাক্ট করেছি, 30 মিলিয়ন কয়েন আমার হয়ে গেছে এক সাইডে। এখন আমি আমার আপলাইনকে প্রেসার দিতে পারি, আমার এক সাইডে আমি 30 মিলিয়ন করে ফেলেছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনি 30 মিলিয়ন কয়েন বা 1 মিলিয়ন কয়েন বা 5 মিলিয়ন কয়েন আপনি আনতেছেন না, আপনি মনে করতেছেন অমুকের কাছে তমুকের কাছে ইনভেস্টমেন্ট আছে। ভাই দেখেন, বলে না, গাছে বড়ই থাকলে যে কেউ ডিল ছুড়ে। যার পকেটে টাকা আছে তার কাছে প্রতিদিন মানুষ বিভিন্ন ধরনের অফার নিয়ে যায়। অনেক সময় আমাদের লোক বলে না, ভাই 1 সপ্তাহ যদি আগে আসতেন তাহলে আমার কাছে টাকা ছিল। তাহলে যার কাছে টাকা আছে, আপনি ডি কয়েনের দাওয়াত দিচ্ছেন, অন্য কেউ ডি কয়েনের দাওয়াত দিবে, অথবা অন্য সি কয়েনের দাওয়াত দিবে, ই কয়েনের দাওয়াত দিবে। এখন আপনার আমার জন্য একটা কাজ হচ্ছে, ধরেন বাইনারিতে, আচ্ছা ঠিক আছে আমি ধরে নিচ্ছি আপনি আপনার আপলাইনের সাথে প্রতিশ্রুতিবদ্ধ বা আপলাইন আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু আপনি একটা কাজ করেন, এক্সচেঞ্জে আপনি স্টেকটা করায় নেন। এক্সচেঞ্জে যখন স্টেক করায় নিচ্ছেন, আপনি 15টা জেনারেশন ওপেন করে ফেলেন, বা 3টা জেনারেশন ওপেন করেন ফেলেন, 4টা জেনারেশন ওপেন করে আপনি এক্সচেঞ্জে স্টেক করায় ফেলেন। এরপরে
এক্সচেঞ্জে যখন একটা লোক ডি কয়েন স্টেক করতেছে, আপনি তাকে কনভিন্স করে ফেলছেন, এখন কয়েনটা ডিফাই ক্লাবের কাছে চলে আসছে। এখন আপনি ইন ফিউচারে যদি আপনার আপলাইন ওই দিকে দেয়, তাহলে যে কোনো সময় আপনি এটাকে শিফট করাইতে পারবেন। বলবেন যে এখানে প্রফিট 7.5%, ওখানে 8%, 9%, 10%, 12%। সো একজন কাস্টমার ডিসাইড করবে যে আমি ওই জায়গায় যেহেতু বেশি প্রফিট পাচ্ছি, সো ওই জায়গায় যাব। তার আগে তাকে আপনি কি করলেন, দেখাইলেন এই যে প্রতিদিন এখান থেকে লাভ পাচ্ছেন। আর ওখানে যেহেতু 1 বছর, এখানে কয়েকদিন প্র্যাকটিস করে নেন, প্র্যাকটিসের জন্য, যেহেতু যে কোনো সময় আপনি আনস্টেক করতে পারছেন। আশা করি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন আমি কি মিন করছি। আবারও বলছি, যারা আপলাইনের উপরে ডিপেন্ড করছেন যে আপলাইন এক্সাইট করে দিবে, আমি বলবো গেস্টের কাছে কয়েন না রেখে, গেস্টের কাছে টাকা না রেখে আপনি আগে এক্সচেঞ্জে নিয়ে নেন, তাহলে গেস্টও লাভবান হবে, আপনার ইনভেস্টর লাভবান হবে, আপনিও লাভবান হবেন। আর এটা প্রাইমারি প্রস্তুতি হয়ে যাবে আপনার বাইনারিটাকে স্ট্রং করার জন্য। যে কোনো সময় আপনি এখান থেকে নিয়ে ওখানে আপনার কয়েনগুলোকে শিফটিং করে দিতে পারবেন। আশা করি এই পয়েন্টটাও আপনারা ক্লিয়ার হয়েছেন। আজকে আর আমি কথা বাড়াবো না, মূল যে বিষয়গুলো ছিল কিছু বিষয় আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আর আমাদের আপডেটটা যে কোনো সময় চলে আসবে, আপডেট চলে আসলে আমরা এখন ইন্স্যুরেন্স শুধুমাত্র ইনকাম ওয়ালেট থেকে করতে পারি, ফান্ড ওয়ালেট থেকে আমরা ইন্স্যুরেন্স করতে পারবো। তাছাড়া আরো কিছু আপডেট আসতেছে, আপডেট আসার পরে আমরা সবগুলো বিষয়ে জ্ঞাত হব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আমি এখন আমাদের রেকর্ডিংটা স্টপ করছি, জাস্ট এ সেকেন্ড।